দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এই রাতের আয়োজনে বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা গুরুত্বপূর্ণ মতামত দেন, তাগিদ দেন, পরামর্শ দেন। আমাদের সঙ্গে আজ আপাতত দুজন অতিথি আছে। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আইনজীবী দুদক, একই সঙ্গে তিনি ল রিপোর্টের এডিটর। আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আমাদের আজকের আলোচনার বিষয় বিচারাঙ্গনের ঘটনাবলী। আমরা শুরু করব অ্যাডভোকেট খুরশিদ আলম আপনাকে দিয়ে। অ্যাডভোকেট খুরশিদ আলম, নিশ্চয়ই আপনি জানেন যে 72 ঘন্টা পর যে ধর্ষণ মামলা নেওয়া যাবে না, যেই বিচারক এমন পর্যবেক্ষণ দিয়েছিলেন তার বিচারিক ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে, এজলাসের না বসার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মাঝে মধ্যে আমরা দেখি যে আপনার বিভিন্ন রায় নিয়ে আদালতের পর্যবেক্ষণ নিয়ে আলোচনা সমালোচনা হয়। একই সঙ্গে আপনি জানেন যে আমরা এরকমও পেয়েছি কয়েকদিন আগে, নভেম্বরের প্রথম সপ্তাহে এরকম ঘটনা ঘটেছে যে আপনার 2 জনের ফাঁসি দেওয়া হয়েছে এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না করে। এর আগে আরও ঘটনা আছে, 20-30 বছর জেল খেটেছেন, অথচ বিষয়টি এরকম যে তিনি দোষী নন। এরকম বিষয়গুলো আসলে ঘটছে কেন, একটু যদি আপনার পর্যবেক্ষণ জানতে চাই অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আপনাকে ধন্যবাদ। দেখুন, পার্টিকুলার যদি ওই নারী শিশু ট্রাইব্যুনাল 7-এর প্রসঙ্গ উল্লেখ করে যদি আমরা বলি, তাহলে এটা তো আজকে প্রধান বিচারপতি মহোদয় ওনার বিচারিক ক্ষমতা উজ্জ্ব করেছে। কাজেই বিচারিক ক্ষমতা যেহেতু উজ্জ্ব করেছে প্রধান বিচারপতি ওনার ক্ষমতা বলে, তা আমার মনে হচ্ছে এটা যথাযথভাবে নিয়ম মাফিক ভাবে একটা পিউনিটিভ অ্যাকশন হয়ে গেছে। এখন পিউনিটিভ যেহেতু একটা অ্যাকশন হয়ে গেছে, তা আমার মনে হয় এটা এক ধরনের ফয়সালা হয়তো হয়ে গেছে। এখন বাকি থাকে রায়ের খালাসের ব্যাপারটা। এখন খালাসের ব্যাপারটা এটা ডিপেন্ড করবে আপিলের উপর। নিশ্চয়ই এই মামলার রাষ্ট্রপক্ষ, প্রসিকিউশন অথবা যিনি ইনফরমেন্ট অথবা ভিকটিম, তারা তো আপিল করবে। আপিল আদালত এটা এখন যাচাই বাছাই করবে। দেখুন, আমরা কিন্তু আমরা যারা আলোচনা করছি, কাগজে বলছি বা কাগজে রিপোর্ট হচ্ছে, রায়টা কিন্তু কেউ দেখে নাই, সাক্ষীটাও দেখে নাই। এটা জাস্ট জাজ সাহেব যে রায়টা পড়লেন প্রকাশ্য আদালতে, তার ভিত্তিতে কিন্তু পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে, তার ভিত্তিতে আমরা আলোচনা করছি। আর দেখুন, বিচারিক আদালতে একটা ভুল হতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু কিছু ভুল যদি হয় একেবারে টোটালি ভায়োলেশন অফ কনস্টিটিউশনাল প্রভিশন, সেগুলি মেনে নেওয়া যায় না। যেমন যেই ক্ষেত্রে এখানে মেসেজ কামরুন নাহারের ক্ষেত্রে হয়েছে, উনি তো ভার্চুয়ালি আর্টিকেল 31 অফ দ্য কনস্টিটিউশন এটাকে তো নিগেট করে দিল। তো এইসব ক্ষেত্রে তো মেনে নেওয়া যায় না। সেই জন্য প্রধান বিচারপতি যথাযথভাবে হস্তক্ষেপ করেছে। আর বিচারিক আদালতের যদি কোনো রায়ের যদি গ্যাপ থাকে, প্রপারলি যদি সাক্ষী ইভ্যালুয়েট না করে থাকে, তাহলে অবশ্যই আপিল আদালত সেটা দেখবে এবং আপিল আদালতের সেটা ক্ষমতা আছে। কারণ আমাদের মধ্যে একটা ধারণা আছে, র্যাপ কেসে মেডিকেল এভিডেন্স যদি না থাকে তাহলে নরমালি তাদেরকে সাজা দেওয়া যাবে না। এইটা একটা বর্তমান ধারণা অনেকদিন ছিল, এখনো অনেকের মধ্যে আছে। কিন্তু এখন সমস্যাটা হলো জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন কিন্তু বারবার ডেভেলপ হচ্ছে। আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট, পাকিস্তান সুপ্রিম কোর্ট, এনারা অনেক ব্যাখ্যা দিয়েছে। এনারা বলছে যদি ডাক্তারি রিপোর্ট না থাকেও তাহলে পারিপার্শ্বিক সাক্ষ্য অথবা ভিকটিমের স্টেটমেন্ট অথবা কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করেও সাজা দেওয়া যাবে যদি মেডিকেল এভিডেন্স না থাকে। তো এই ক্ষেত্রে হয়তো বিচারিক আদালত এই জিনিসটা হয়তোবা খুব গুরুতরভাবে ভুল করেছে। আমি একটু ছোট্ট করে জানতে চাই, একটু ইন্টারাপ্ট করছি। সেটি হচ্ছে সংবিধানের 111 অনুচ্ছেদ বলছে সুপ্রিম কোর্ট আইনের বিষয়ে ব্যাখ্যা দেবেন, সেটি সবার জন্য বাধ্যতামূলক, প্রতিপালনযোগ্য। মানে বিষয়টি তাহলে আসলে কি দাঁড়াচ্ছে এখন যেসব পদক্ষেপ আসছে? জি, উনি 72 ঘন্টার যে নির্দেশনা দিয়েছে এটা সংবিধান বহির্ভূত এবং সংবিধান বহির্ভূত বলেই সেটা প্রধান বিচারপতি মহোদয় উজ্জ্বল করেছে। আর ওনার আপিলের যে যখন আপিলে আসবে, নিশ্চয়ই সাক্ষী পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ হবে, রায় বিশ্লেষণ হবে, তখন হাইকোর্ট ডিভিশন অবশ্যই দেখবে ওনার রায়টা যথাযথ কি না। জি, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই। আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যখন এরকম পর্যবেক্ষণ একজন বিচারকের কাছ থেকে আসে, তখন বিচারকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকে কিনা? ইট ইজ ভেরি ন্যাচারাল। আমি কি বলবো? জি প্লিজ। আমি কি বলবো? জি জি জি, আবু হেনা রাজ্জাকি জি। এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার যে আমরা সবসময় শুনি যে বিচারিক কার্যক্রম বলি বা অন্য কিছু বলি, সেটা বিভিন্নভাবে প্রভাবিত করা হয়। সে ল এনফোর্সিং এজেন্সির ইস্যু আসুক, যাই আসুক, কিন্তু লাস্ট রিসোর্ট হইল আমাদের কোর্ট। সেই কোর্টে যাওয়ার পর যদি তেমন কোনো ব্যাপার আসে, তখন আমাদের আর কোনো জায়গাটা থাকে না, 1 নম্বর। আর খুরশিদ আলম ভাই যে বলছেন কনস্টিটিউশনের ব্যাপারে, আমি তার সাথে একমত যে এখানে একটা বিষয় দেখতে হবে
যে সেটি আদৌ ইন্টারপ্রেটিং অথরিটি কিনা। আপনি এটা কিন্তু একটা আইনের ব্যাখ্যা আসে, উনি যেটা বলছেন 72 ঘন্টার পরে আর করা যাবে না, ইট ইজ এ ডিসিশন, এটা ইন্টারপ্রিটেশন অফ ল আসে। She is not authorized and she is not a person of that level. The Supreme Court, High Court Division, Appellate Division, they are the authority to interpret the law. আর 3 নম্বর হচ্ছে যে আপনি এই পুরো বিষয়টা আপনি সাংবিধানিক বিষয়ে কোনো ইন্টারপ্রেট করার কোনো রাইটই আপনার নাই, সেক্ষেত্রে আপনার এই সিদ্ধান্তটা অ্যাবসলিউটলি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়েছে এবং এটা আমরা প্রত্যাশা করি না। কারণ এই যে কথাটা আপনি বলছেন আজকে উনি যে জাজমেন্টটা দিলেন তার ভিতরে যেমন আমাদের আইনমন্ত্রী বলছেন জাজমেন্টের ভিতরে জাজমেন্টের বিষয়ে কি বলছে আলাপ করতে চাই না, কিন্তু আমি লয়ার হিসেবে একটু বুঝি আপনার জাজমেন্টের একটা পার্ট যখন স্টেট ডিনাই করতেছে, মিনিস্টার সাহেব ডিনাই করলেন, চিফ জাস্টিস ডিনাই করলেন, তখন আপনার টোটাল জাজমেন্ট সম্পর্কে আদার পার্ট অফ ইউর জাজমেন্ট বিকামস ডাউটফুল। যে আপনি একটা পার্ট যখন সবাই সিরিয়াসলি অপোজ করতেছে এবং আপনি এখতিয়ারবিহীন করতেছেন, বিয়ন্ড দ্য কনস্টিটিউশন আপনি করেছেন, সুতরাং আপনার আদার পার্ট রেস্ট পার্ট অফ দ্য জাজমেন্ট এটা এখন ডাউটফুল এবং এটা কোনো সন্দেহ নাই যেটাকে মানে খুব ভালোভাবে গ্রহণ করার মতো সুযোগ আছে বলে আমি মনে করি। জি, অ্যাডভোকেট খুরশিদ আলম, আমি যখন এরকম বিষয়গুলো আসে সামনে তখন আসলে আদালতের প্রতি মানুষের নিশ্চয়ই পুরো বিচারাঙ্গন নিয়ে প্রশ্ন তোলার কোনো রকম সুযোগ নেই, কিন্তু আস্থা অনাস্থার জায়গাটায় কোনো রকম প্রভাব পড়ে বলে আপনার মনে হয় কিনা? মানে সামনে যদি যাতে এরকম কিছু না আসে, এরকম পর্যবেক্ষণ না আসে ভিতর, জি সেই জায়গাটাই যদি আমি বিষয়টা আসলে সেভাবে দেখি না। আস্থা আপনাকে রাখতেই হবে, যারা লিটিগেন্ট পাবলিক, যারা সাধারণ মানুষ, তারা আদালতের উপর আস্থা রাখতেই হবে। সেই আদালত যদি ভুল করে, উচ্চতর আদালত আছে, হাইকোর্ট ডিভিশন ভুল করলে আপিল বিভাগ আছে, আপিল বিভাগে যদি ভুল হয় আবার রিভিউ আছে। কাজে আমি মনে করি আস্থার সংকট এটা আসবে না। তবে একটা জিনিস আমরা খুব পরিষ্কার এই ঘটনার মাধ্যমে আমাদের সাধারণ মানুষের অ্যাওয়ারনেস বিল্ড আপটা এখন অনেক উপরের লেভেলে চলে গেছে। এই যে ধরেন মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া বা সুশীল সমাজ যেভাবে এটা ডিসকাশন করছে, তাতে আমার মনে হয় আদালত এই জিনিসগুলো দেখবে এবং নিজে ভবিষ্যতে সে আরো কিউর হবে। প্রত্যেকটা আদালতের আদেশগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে শিক্ষিত সমাজ অত্যন্ত এক্সামিন করছে পুঙ্খানুপুঙ্খানুভাবে। এটা আদালতের জন্য কিন্তু একটা পজিটিভ সাইড, যে কোনো জিনিসের ক্রিটিসিজম কিন্তু ভালো। আমি একটা কাজ করছি, আমার কাজটা তো ভুল হতে পারে, ক্রিটিসিজম করলে আমি বুঝতে পারি আমার ভুলটা কোন জায়গায়। এটা তো আমি মনে করি এই যে ক্রিটিসিজম, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, এটা তো আদালতের জন্য আমি মনে করি খুবই পজিটিভ। আর আস্থা অনাস্থার এটা আমি ওইভাবে দেখি না। আস্থা অবশ্যই রাখতে হবে, আপনার থাকার না থাক। আদালত হলো সর্বশেষ মানুষের আশ্রয়স্থল, এটা আপনাকে আস্থা রাখতেই হবে। সেই আস্থা রেখে যদি আপনি একটা কোর্টে হেরে যান, উচ্চতর আদালতে যাবেন, তারপরে আরো আপিল বিভাগে যাবেন, যে আস্থা আপনাকে রাখতেই হবে না। কিন্তু ধরেন কিছু কিছু ভুল তো সংশোধনের সুযোগ আছে, যেমন এটি হলো, হ্যাঁ, এর আগে তো এরকম ঘটনা ঘটেছে যেগুলো আসলে সুযোগ নেই। ধরেন আমি নিজে একটি মানে কভার করেছিলাম, একজন, উনি ঠিক এক্সাক্ট মনে নাই কত বছর জেল খেটে উনি বের হয়েছেন, অনেক বছর, 20-30, ওনার ধরেন 20 বছর মিনিমাম, 20 বছর পরে যখন বের হয়েছেন ওনার পুরো জীবনই শেষ, তখন উনি জানলেন যে উনি আসলে দোষী না। মানে এরকম আবার দেখা গেল যে বিচারের শেষের আগে ফাঁসি হলো, বিচারের আদালতে প্রক্রিয়া শেষ না করেই ফাঁসি দেওয়া হলো। এই বিষয়গুলোতে কি আসলে ভুল সংশোধনের সুযোগ আছে এবং এই দায় আসলে কে নেবে? অবশ্যই দেখুন, একটা কোর্ট অফ ট্রায়াল ফার্স্ট ইনস্ট্যান্স যখন ট্রায়াল করে একটা লোকের ফাঁসি দিচ্ছে, যাবজ্জীবন দিচ্ছে, সেটা তো যখন উচ্চতর আদালতে আসে, উচ্চতর আদালত অ্যাপিল আকারে দেখে, এটা আবার আপিল বিভাগে যায়। একটা স্টেজে তো মনে করে যে এটা রং ইন্টারপ্রিটেশন হয়েছে, রং ইন্টারপ্রিটেশন হয়ে সে 20 বছর খেটে যদি জেল থেকে বেরিয়ে যায়, সেটা আপনাকে বলতে পারবেন না যে সে বিচার পায়নি, সে আস্থা হারিয়েছে। এটা বাই ডিন্ট অফ ইন্টারপ্রিটেশন অফ ল এটা কিন্তু হচ্ছে। ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট কিন্তু তার এই যে জীবনটা শেষ হয়ে গেল, এই যে বিচারিক প্রক্রিয়া শেষ হতে হতে, সেটা আরেকটা সাইড। আপনি যেটা বলছেন সেটা আরেকটা সাইড। ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট 20 বছর আগে যে মামলায় ফাঁসির মৃত্যুদণ্ড দিয়েছে, এখন 20 বছর পরে এসে বলছে সাবসিকুয়েন্ট সুপ্রিম কোর্টের জাজরা ওই ডিসিশনটা সুপ্রিম কোর্টের ভুল ছিল। এটা বাই ফ্লাক্স অফ টাইম ইন্টারপ্রিটেশনের কারণে এগুলো হয়, জুরিসপ্রুডেন্স ডেভেলপমেন্ট। এটা আপনি বলতে পারবেন না যে এটা অবিচার। এটা বাই ডিন্ট অফ ইন্টারপ্রিটেশন, জুরিসপ্রুডেন্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই ধরনের ইন্টারপ্রিটেশন আসবেই। হ্যাঁ, ফাঁসির আসামি বেকসুর মানে খালাস পেয়ে যাচ্ছে, তার মানে ওই না, ওই বিচারকের আপনাকে শাস্তি দিতে হবে। কাজে এটা আপনাকে মেনে নিতে হবে। এটা জুডিশিয়াল ইন্টারপ্রিটেশনের, জুরিসপ্রুডেন্সিয়াল ইন্টারপ্রিটেশন এই ধরনের ব্যাখ্যা আসবেই। আপনি 3 কোর্ট হেরে অ্যাপিলেট ডিভিশনে আপনার মামলা জিততে পারেন। কাজেই ওই চুক আস্থা তো আপনাকে রাখতেই হবে। হ্যাঁ, আপনাকে বরঞ্চ স্যাটিসফাইড হওয়া উচিত 20 বছর পরেও আপনি ন্যায় বিচার পেলেন। আপনি জজ কোর্ট, হাইকোর্ট,
সাজা বহাল, আপিল বিভাগে এসে আপনি খালাস হয়ে গেছেন, এটা আপনার স্যাটিসফাইড হওয়া উচিত যে আপনি বিচার পেলেন। তবে আপনার কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তার 20টা বছর শেষ হয়ে গেল, এখানে তার রিমিডিসটা কি? এখানে আমি মনে করি একটা কম্পেনসেশন প্রভিশন থাকা উচিত রাষ্ট্রকে। সেই ক্ষেত্রে আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় কম্পেনসেশনের কোনো প্রভিশন নাই। সেটা যদি লেজিসলেচার, সংসদ যদি করে, তাহলে ভবিষ্যতে যারা সাফারার, যারা 20 বছর কেটে বের হবে, তারা হয়তো রাষ্ট্র থেকে একটা কম্পেনসেশন পাবে। অনেক ধন্যবাদ। আমরা আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন ডক্টর স্বাধীন মালিক, আইন বিশেষজ্ঞ, একই সঙ্গে তিনি সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট। ডক্টর স্বাধীন মালিক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি সিনিয়র আইনজীবী না, সিনিয়র আইনজীবী এটা প্রধান বিচারপতি টাইটেল দেয়, আমি জাস্ট আইনজীবী সুপ্রিম কোর্ট। সিনিয়র আইনজীবী এটা প্রধান বিচারপতি। ওকে, আইনজীবী সুপ্রিম কোর্ট, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি। জি ডক্টর স্বাধীন মালিক, আমরা কথা বলছিলাম এই যে 72 ঘন্টা পর ধর্ষণ মামলা নেওয়া যাবে না এমন পর্যবেক্ষণ দেয়া যে বিচারক, সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে, এজলাসে না বসার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। একই সঙ্গে বিচার শেষের আগেই যে ফাঁসি দেওয়ার মতো ঘটনা ঘটেছে, এর আগে বিভিন্ন সময় নজরে এসেছে গণমাধ্যমের মাধ্যমে, সেটি হচ্ছে যে দেখা গেল যে 20 বছর জেল খাটার পরও একজন জানতে পারছেন তিনি আসলে দোষী ছিলেন না। এই বিষয়গুলো কেন ঘটছে? এই বিষয়গুলো যখন আদালতের মাধ্যমে আসে সামনে, তখন কি ধরনের বার্তা আসলে সাধারণ মানুষের কাছে যায়? আমাদের দেশে এখন খুব সাধারণ ভাবে খুব কম প্রতিষ্ঠানই ঠিক মতো কাজ করছে। এই যে গত 2-3 দিন ধরে দেখছেন, আমরা সবাই দেখছি টেলিভিশনে, টঙ্গীর একটা ব্রিজ দগ্ধ হয়ে লক্ষ লক্ষ লোকের কত অসুবিধা হচ্ছে। আমাদের প্রাতিষ্ঠানিক সব প্রতিষ্ঠানেরই মানে দুর্বলতা আছে। এখন বিচার বিভাগে যখন এই ধরনের অঘটন হয়, এটা মানে চোখে লাগে বেশি, এটা সত্যি। এখন এটা ঠিক এইগুলির মানে ঢালাও ভাবে একটা কারণ তো বলা মুশকিল, মানে একটা কারণ বা একটা সমস্যা, কারণ এগুলি প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি জটিল ব্যাপার। সর্বশেষ যেটা হচ্ছে এই যে 72 ঘন্টার ব্যাপার, যেটা হ্যাঁ, এটা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে। তো এই ব্যাপারে আমার একটু ভিন্ন মত আছে। এটা বলছিল না যে আমার মতটা সঠিক, অন্যরা, এটা তো আইনের ব্যাপার, তো আমরা বিভিন্ন ভাবে আইনের ব্যাখ্যা দিয়ে থাকি। এখন এই বিচারক যেটা, আমি এটাকে সমর্থন করছি না, বিচারক যেটা বলেছেন যে 72 ঘন্টার মধ্যে এটা নিয়ে আমরা এত কথা বলা বলি হচ্ছে, মানে যেন এইটা সুপ্রিম কোর্টের রুলিং। সুপ্রিম কোর্ট একটা যদি এই মানে কাকে ধরে নিলাম মানে তর্কের খাতিরে, সুপ্রিম কোর্ট যদি বলতো কোন মামলা যে এখন থেকে 72 ঘন্টার বেশি দেরি হলে তোমরা মামলা নিবে না, তাহলে এটা আমরা বলি সুপ্রিম কোর্টের রুলিং। সংবিধানে 111-তে বলা আছে যে সুপ্রিম কোর্ট এই কথা বললে এটা সবাই মানতে বাধ্য। এর বাইরে এই ধরনের যেটা অবজারভেশন বলি, যাই বলি, বিচারিক আদালত যেটা দিচ্ছে, আমি কালকে বোধহয় কোথাও উদাহরণ দিচ্ছিলাম, আমি ধরুন ইউনিভার্সিটিতে ক্লাস নেই, আর আমি যে সময় ক্লাস নিচ্ছি সেই সময় বাংলাদেশের অন্তত 50টা প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিতে ল ক্লাস চলছে, 50টা টিচার ল সম্পর্কে কথা বলছে, ভিন্ন মতামত হচ্ছে। এখন আমি যেই ব্যাখ্যা দিলাম একটা ক্লাসে, বা অন্য টিচার অন্য ইউনিভার্সিটির ক্লাসে ব্যাখ্যা দিল, এটা কি পুলিশের জন্য বাধ্যতামূলক? পুলিশ কি অনুযায়ী চলবে? চলবে না। এইটা বাধ্যতামূলক শুধুমাত্র যদি সুপ্রিম কোর্ট বলে। তো আমি কিছু বুঝতে পারছি না এই 3 দিন ধরে একটা বিচারিক আদালত কি বলেছে, তো সেইটা নিয়ে আমরা এমন এই যে বিচারিক আদালতের এই বলাটা যেমন সুপ্রিম কোর্টের বলার মতো, এটা হলো বিষয়টা কি একেবারে মানে গুরুত্বপূর্ণ? তো নিশ্চয়ই এতটা কিভাবে গুরুত্বপূর্ণ হবে? একটা বিচারিক আদালত অন্য কোন মামলায় প্রযোজ্য হবে এমন আইনি ব্যাখ্যা দিতে পারে না। বিচারিক আদালত তার সামনে যেই মামলা, সে যেই মামলায় বিচার করছে সেই মামলার সিদ্ধান্ত দিতে পারে না, কিন্তু তিনি তো সেটাই করেছেন। না, ওইটা তো সিদ্ধান্ত, সেটা অন্য সিদ্ধান্ত। তো এই 72 ঘন্টার কারণে নির্দোষ বলেছে সেটা না। তারপরও ঠিক আছে, আমি বলছি তর্কের খাতির, এখন সবকে বুঝে না। একটা হলো যে আদালত একটা রায় সিদ্ধান্তে পৌঁছার আগে পক্ষে বিপক্ষে সাক্ষ্য প্রমাণ আলামত সবকিছু, এই সাক্ষী এটা বলেছে, ওই সাক্ষী এটা বলেছে, এই ছুরি পাওয়া গেছে ইত্যাদি সব পরে, তারপর শেষে সে কি বলে, আমরা কি যেটা বলি অর্ডারিং পোরশন, যে তার সিদ্ধান্ত বা আদেশ, শেষে সে বলে
যে উপরোক্ত পর্যালোচনা থেকে এটা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে অভিযোগ দোষী। দোষী বললে তারপরে বলে তার কত বছরের সাজা হবে। জি জি। তো ওই আইনের ভাষায় যদি ওই অর্ডারিং পোর্শন, যেখানে যে আদেশটা দিচ্ছে, ওইখানেও যদি এই কথাটা বলা থাকতো 72 ঘন্টা, তাহলেও কিছুটা হলেও তার মূল্য থাকতো। অতএব এইটা আমার মনে হয় যে আমরা, আর এতে যেটা আমার আরো যেটা এখন আপত্তি হচ্ছে, হ্যাঁ, আমাদের ধর্ষণ মামলায় যে হাজার হাজার ধর্ষণ মামলা প্রতি বছর বিচার হচ্ছে, এটা অনেক গবেষণা করে হিসাবে দেখা গেছে যে ধর্ষণ মামলায় 3% বেশি দোষী সাব্যস্ত হয় না। 97% ধর্ষণ মামলার আসামি ছাড়া পেয়ে যায়, 97%। আর তারপরে যে 3% হচ্ছে, এখন শাস্তি তো হলো যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড, তো ওইটা হাইকোর্টে এসে আবার অর্ধেক খালাস পেয়ে যাবে। তো আমাদের ধর্ষণ মামলায় আমি খুব বড় দাগে বলছি যে প্রতি 100টা ধর্ষণ মামলায় 2 জনের বেশি শাস্তি হয় না, আর বাকি 98 জন যে কোনো কারণে হোক খালাস পেয়ে যায়। তো আমাদের দেখা দরকার হলো সেই জায়গাটা যে 100টা ধর্ষণ মামলা ফাইল হলো, দায়ের হলো, বিচার হলো, তারপরে বা তার আগেও পুলিশ প্রতিবেদন দিয়ে 98টা ক্ষেত্রে বলছে যে এখানে কেউ দোষী না বা কাউকে দোষী পাওয়া যায়। এইটা কেন হচ্ছে? এই বিচারক একটা মামলায় কি বলেছেন, আমরা এটা 3 দিন দিয়ে সারা দেশ, মূল জিনিসটা যে আমাদের ধর্ষণ মামলায় বিচার হচ্ছে না। আর আমি যেটা বড় দাগে বলবো, অবশ্যই একটা মামলা প্রমাণ করার মূল দায়িত্ব আমার ব্যক্তিগত অভিযোগ আছে, আমি কাউকে ধর্ষণ করেছি, আমি যে ধর্ষণ করেছি এইটা প্রমাণের মূল কাজ, একমাত্র দায়িত্ব হলো পুলিশের। পুলিশের উপস্থিত করার স্বাক্ষর ভিত্তিতে বিচারক সিদ্ধান্ত দিবে। এখন পুলিশ যদি সাক্ষী না আনে, সাক্ষী যদি না আসে, বা পুলিশ আলামত যদি না আনে, তো এই যে এইখানে হলো। জি, আমরা একটু বুঝতে পেরেছি আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। আমি একটু আমরা মোটেও আলোচনা করছি। জি জি জি, অ্যাডভোকেট আবহানা রাজ্জাক, একটু আপনার কথা শুনতে চাই। ডক্টর স্বাধীন মালিক বলছিলেন এই বিষয়ে। জি, আমি প্রথম কথা বলতে চাই, খুরশিদ আলম সাহেব একটা কথা বলছেন যে ভারতে একটা জাজমেন্ট হয়েছিল 20 বছর মৃত্যুদণ্ড, 20 বছর পরে আবার সুপ্রিম কোর্ট আরেক রায় বলছে দ্যাট জাজমেন্ট ওয়াজ নট পারফেক্ট অর কারেক্ট। প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্ট যখন জাজমেন্ট দিছিল, দ্যাট ওয়াজ দ্য হাইয়েস্ট লেভেল অফ দ্য কোর্ট, তারা জাজমেন্ট ছিল সেই মোতাবেক ফাঁসি কার্যকর হয়েছে। 30 বছর পর ওই আলোচনায় কেউ আনলে সেটা হচ্ছে রিভার্স, সেটা অন্য কথা। কিন্তু আমার দেশে হচ্ছে সুপ্রিম কোর্টে আপিল পেন্ডিং, সেই অবস্থায় মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে। এই বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ। আর আমার সিনিয়র বড় ভাই স্বাধীন মালিক সাহেব যেটা বললেন একটা কথা, যে পুলিশ রিপোর্ট এখানে গুরুত্বপূর্ণ। পুলিশ রিপোর্ট, ইট মে বি রাইট, ইট মে বি রং, পুলিশ রিপোর্টটাও তন্ন তন্ন করে দেখার দায়িত্ব যেখানে, সেটা হলো কোর্ট। যেখানে আইনে কোথাও বলা নাই, যেখানে কোনো লিমিটেশন নাই যে এফআইআরটা কবে দাখিল করবে থানায়, এইটা যখন কোনো ক্রিমিনাল আইনে নাই, সেক্ষেত্রে এই প্রশ্নটা যখন আদালত নিয়ে আসলো, তখন যে পুলিশ রিপোর্ট কি ধরনের রিপোর্ট দিছে, সেই রিপোর্টটা তন্ন তন্ন করে দেখার সেই বিষয়টা ওনার ছিল কিনা, কিংবা উনি সেটা সেভাবে দেখছেন কিনা, এটা একটা বিষয়। তারপর উনি ক্লিয়ার করছেন যে 72 ঘন্টার পরে নেওয়া যাবে না, পাশাপাশি উনি মেনশন করে 38 দিন পরে মামলা করছে। তার মানে দুইটা বিষয়কে এমন জায়গায় উনি নিয়ে গেছেন যে 72 ঘন্টায় যেখানে অ্যালাউ করা হচ্ছে না আমার দৃষ্টিভঙ্গিতে, সেখানে 38 দিন পরে যে মামলাটা করা হয়েছে, তখন বোঝা যাচ্ছে দৃষ্টিভঙ্গি খালাসের দিকে যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, বাংলাদেশে এখনো বহু মৃত্যু এইরকম ধর্ষণ মামলা পেন্ডিং আছে, 12 বছর 14 বছর পেন্ডিং এরকম আছে। কিন্তু কোন মামলাগুলো শেষ হচ্ছে? যেই মামলাগুলায় পুলিশ দ্রুত কাজ করে, যেই মামলাগুলায় কোর্ট দ্রুত কাজ করে, এবং সেই কাজটা কিভাবে হয় তাই জাজমেন্ট হয়, এবং এই জাজমেন্টটা কিন্তু সেভাবে হয়ে গেছে। এবং আলটিমেটলি এই মানে যারা এখানে আসামি, তাদের পক্ষে জাজমেন্টটা পজিটিভ, কিন্তু যারা ভিকটিম তাদের পক্ষে জাজমেন্ট থেকে নেগেটিভ। সেই সমস্ত দৃষ্টিকোণ থেকে বলছি যে যেহেতু আপনার ক্রিমিনাল কেসে কোনো দেয়ার ইজ নো কোয়েশ্চন অফ লিমিটেশন ফর ফাইলিং দ্য কেস, সুতরাং এই লাইনটি তো আসাই উচিত না কোনোভাবে। কিন্তু একটা ছোট্ট করে যদি বলেন অ্যাডভোকেট আবহানা রাজ্জাক, এই যে মানে এই প্রশ্নটি করা ঠিক হবে কিনা আমি জানি না, আপনি যদি একটু ক্লিয়ার করেন। সেটি হচ্ছে যে বিচারক কারা হবেন, কিংবা বিচারকদের মানোন্নয়ন শব্দটা ঠিক যায় কিনা আপনি একটু ক্লিয়ার করুন। বিচারকদের ভূমিকা, মানোন্নয়ন, এই জায়গাগুলো নিয়ে তো মাঝে মধ্যে প্রশ্ন ওঠে। এই জায়গাগুলো আসলে কতটা কাজ হচ্ছে বলে আপনার মনে হয়, ভাবছে? জি, খুরশিদ আলম ভাই একটা কথা বলছেন যে কোর্টের উপরে আস্থা রাখতে হবে, কোর্ট ভুল করলে হাই কোর্ট, সুপ্রিম কোর্ট,
আজকে যশোরে যাদের, যশোর না কোথায় যে মৃত্যুদণ্ড আগে হয়ে গেছে, তারা কিন্তু খুব গরিব ছিল। সুতরাং আপনার নিম্ন আদালত যেটা জাজমেন্টটা দিবে, তারপরে অনেকের পক্ষেই হাইকোর্ট যাওয়া সম্ভব নাও হইতে পারে, সুপ্রিম কোর্ট যাওয়া সম্ভব নাও হইতে পারে। সুতরাং বিচার কার্যে যেই থাকেন না কেন, এখানে তাকে এক্সকিউজ করার কোনো ওয়ে নাই। হি মাস্ট বি রেসপন্সিবল, হি মাস্ট বি সেন্সিবল, এবং তাকে আইনের আওতায় থেকে, আইনের যা আছে সেই ভিতর থেকেই তাকে কাজ করতে হবে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবাই যেতে পারে না। ইট ইজ নট ভেরি ইজি। সুপ্রিম কোর্টেও আরেকটা বিষয় আমার কাছে মনে হয়, আমাদের বিচার বিভাগের সবার দায়িত্ব নিয়ে আসা উচিত। যেই মামলাগুলি বছরের পর বছর পড়ে থাকে, কোর্টের নজর দেওয়া উচিত মামলাগুলো পড়ে আছে কেন। এটা কি লয়ার আসতেছে না, অর্থনৈতিক কারণে আসতেছে না, সেই জায়গাটাও দেখা উচিত। যে মামলাগুলো বছরের পর বছর পড়ে থাকে, সেটা সুমোটো একটু টানা উচিত, কেন এটা পড়ে আছে। এটাই আমার বক্তব্য। জি, অ্যাডভোকেট খুরশিদ আলম খান, যেহেতু পেন্ডিং মামলা নিয়ে কথা উঠলোই, আমি একটু এই বিষয় নিয়ে জানতে চাই। পেন্ডিং মামলা নিয়ে তো অনেকদিন ধরেই আলোচনা সমালোচনা হচ্ছেই। 38 লাখ 40 লাখ মামলা এখন পর্যন্ত পেন্ডিং। এটিকে দ্রুততম করার জন্য মানে কতটা নজর এসেছে আপনার পদক্ষেপ? জি দেখুন, আমি আপনি এর আগে একটু প্রশিক্ষণের ব্যবস্থা, আপনার প্রশিক্ষণ এই শব্দটা উচ্চারণ করেছেন। আমি মানোন্নয়নের কথা শব্দটি বলছিলাম। জি জি জি, প্রশিক্ষণ এটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমাদের এখানে জাটি জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ইনস্টিটিউট আছে, ওই যেখানে বিচারকদের প্রশিক্ষণ দেওয়া হয়, এবং ওখানে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত আপিল বিভাগের একজন এখন বিচারপতি বর্তমানে চেয়ারম্যান, এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট জাজ লেভেল, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, অ্যাসিস্ট্যান্ট জাজ, ম্যাজিস্ট্রেট, তাদের ট্রেনিং দেওয়া হয়। প্রশিক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। এক নাম্বার 2 হলো, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সুপ্রিম কোর্টের সর্বশেষ সিদ্ধান্ত সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে। সুপ্রিম কোর্ট সর্বশেষ র্যাব কেসে কি রায় দিল, হাইকোর্ট সর্বশেষ র্যাব কেসে কি রায় দিল। এখন যিনি পাবলিক প্রসিকিউটর, যিনি কোর্টে গিয়ে মামলা করছেন, উনি যদি আদালতকে প্রপারলি অ্যাসিস্ট করতে না পারেন, মানে পাবলিক প্রসিকিউটর আর ডিফেন্সের কাজটা কি, দুপক্ষকে আদালতকে প্রপারলি অ্যাসিস্ট করা, সর্বশেষ নজিরগুলো আদালতের সামনে নিয়ে আসা। আমার মনে হয় সর্বশেষ নজিরগুলো যদি এখানে উপস্থাপন হয়েছে কিনা আমি জানি না, যদি সর্বশেষ লেটেস্ট ডিসিশনগুলো যেখানে যদি এখানে নজিরগুলি উপস্থাপন করা হতো পাবলিক প্রসিকিউটরের পক্ষ থেকে, হয়তো বা জাজমেন্টটা ভিন্ন রকম হতো। কারণ আপনি আজকে 2021 সালের একটা র্যাব কেসের রায় দিচ্ছেন, আপনি যদি 2021 সালের অগাস্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন, আপিল ডিভিশনের রেপ সম্পর্কে কি সিদ্ধান্ত ইন্টারপ্রিটেশন আসছে সেটা যদি না জানেন, তাহলে আপনি ভুল হওয়া স্বাভাবিক। আপনি যদি 2010 সালের একটা জাজমেন্টকে রিলাই করেন, 2005 সালের একটা জাজমেন্টকে রিলাই করেন, তো দেখা যাবে 2005 সালের জাজমেন্টটা 2018 সালে রিভার্স হয়ে গেছে, ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন আসছে। সেজন্য এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দুপক্ষ, ডিফেন্স এবং প্রসিকিউশন, তাদেরকে প্রপারলি কোর্টকে অ্যাসিস্ট করা। কোর্ট কিন্তু একটা ভালো জাজমেন্ট তখনই দিতে পারবে দুটো পক্ষ যখন কোর্টকে প্রপারলি অ্যাসিস্ট করবে। তা আমাদের দেশে নর্মালি হয় কি, র্যাপ কেসে ডিফেন্সের একটা আর্গুমেন্ট থাকে, ভিকটিম কোয়েশ্চেনেবল লেডি অথবা এজিড লেডি, তার রেপের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ভিকটিমের টেস্টিমনিটা খুব ইম্পর্টেন্ট, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সটা খুব ইম্পর্টেন্ট, কনফেশনাল স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। সেই সম্পর্কে উচ্চতর আদালত সর্বশেষ কি নজির দিয়েছেন, এই জিনিসগুলি কোর্টকে যদি দুপক্ষ অ্যাসিস্ট করতো, আমার মনে হয় এত বড় একটা মিসক্যারেজ অফ জাস্টিস হতো না, এটা আমার ধারণা। আপনি যিনি বলছেন যে পুরনো মামলা, বর্তমান প্রধান বিচারপতি কিন্তু সপ্তাহে 3 দিন, সোম, মঙ্গল, বুধ ফাঁসির মামলা। আমরা অ্যাডভোকেট খুরশিদ আলম খান, এই বিষয়ে আমরা 3 জনের কাছে আলোচনা করতে চাই। এই বিষয়টি নিয়ে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা আসছি, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে ফিরছি কিছুক্ষণের মধ্যে। আশা করি বিরতির পর আপনাদের সঙ্গে পাচ্ছি নিউজ 24 এর এই আয়োজনে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমাদের সঙ্গে 3 জন আলোচক আছেন, ডক্টর স্বাধীন মালিক, অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। আমরা আলোচনা করছিলাম বিচারাঙ্গন নিয়ে। আসতে চাই ডক্টর স্বাধীন মালিক আপনার কাছে। ডক্টর স্বাধীন মালিক, আমাদের তো যত পেন্ডিং মামলা যখনই আলোচনা হয় এই বিষয় নিয়ে, তখনই বিচারালয় বিভিন্ন রকম সক্ষমতার অভাব নিয়ে আলোচনা হয়, একই সঙ্গে বিচারক নিয়োগ নিয়েও আলোচনা হয়। আমি একটু জানতে চাই যে বিচারক হওয়ার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারক হচ্ছেন, কতটা সন্তুষ্ট আপনি প্রক্রিয়া নিয়ে? এখানে সবকিছুতে আমার মনে হয় যে আমরা মূল জায়গাটা থেকে সবসময় দূরে সরে যাই। আমাদের দেশ এখন 17 কোটি লোকের দেশ, তাই তো? জি জি। এই 17 কোটি লোকের দেশের
দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা, অন্যান্য মামলা বিচার করার জন্য আপনাকে আমাদের ফিল্ডের না আপনাকে আমি এখানে উপস্থাপকের মধ্যে প্রশ্ন জিজ্ঞেস করি যে কতজন বিচারক যথেষ্ট হতে পারে? 17 কোটি লোকের দেশে সব বিচার কার্য মানে ম্যাজিস্ট্রেট ছোট মানে নিচের কোর্ট থেকে শুরু করে আপিল বিভাগ পর্যন্ত কতজন বিচারক থাকা উচিত আপনার কাছে একটা ধারণা? এটা তো ধরেন আমার পক্ষে আসলে জাজ করা কঠিন, কারণ আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়ার সঙ্গে আছেন, এখানে আছেন দীর্ঘদিন ধরে, আপনারা ভালো বলতে পারবেন। জি, ঠিক আছে। এই 17 কোটি লোকের দেশের জন্য জি এখন আমাদের চিকিৎসকের সংখ্যা 1 লক্ষ, মানে নতুন চিকিৎসক, সিনিয়র চিকিৎসক কম বেশি 1 লক্ষ। জি, আমাদের বিচারক আছেন, পদ আছে 1850টা। 1800 লোক দিয়ে আমরা একটু বাড়িয়ে বলি 18 কোটি লোকের দেশের বিচার কার্য করার চেষ্টা করছি। তো এইখানে মামলার জট হবে না কোথায় হবে? এবং এইটা আমি ইদানিং বলা বাদ দিয়েছি, কিন্তু গত 5 বছর ধরে অনেকবার বলেছি আমাদের বড় দাগে বিচার ব্যবস্থার জন্য বাৎসরিক বাজেট এই গত 2-3 বছর আমি দেখিনি একটু বেড়েছে, কিন্তু এর আগে বাৎসরিক বাজেট ছিল বড় দাগে 2000 কোটি টাকা, যেখানে আমাদের দেশে 1 কিলোমিটার মহাসড়ক করতে খরচ 100 কোটি টাকার বেশি। বিচার ব্যবস্থার বাজেট হলো 20 কিলোমিটার রাস্তা। এই 20 কিলোমিটার রাস্তা দিয়ে আপনি এটা, অতএব এখানে যেটা স্পষ্ট যে আমাদের যে আমরা দেশকে উন্নতি করছি, উন্নয়ন চিন্তায় বিচারের কোনো স্থান নাই। আমরা ধরেই নিচ্ছি যে বিচারের সাথে উন্নয়নের রাস্তাঘাট, আমার পদ্মা সেতু কোনো সম্পর্ক নেই, বিচার হলে কি এই জন্য 30-40 লাখ টাকা 40 লাখ মামলা ঝুলে আছে। এই যে নারী শিশু নির্যাতন, নারী শিশু ট্রাইব্যুনাল বোধহয় এক্সাক্ট সংখ্যাটা আজকে বলতে পারবো না হয়তো, কিন্তু কম বেশি 60টা নারী শিশু কোর্ট আছে। খুশিদ জানেন কিনা জানা, 60-65টা। এই 60-65টা কোর্টে অন্তত 5 লক্ষ নারী শিশু মামলা পেন্ডিং আছে। এই 65টা বিচারক 5 লক্ষ মামলা দিয়ে কি করবে? অতএব সমস্যা হলো এই বাজেটে এই দেশের লোক কখনো বিচার পাবে না। আপনি যেটা বলছেন যে প্রশিক্ষণ দেওয়া, একটা বিচারকের সামনে 1000 পেন্ডিং মামলা, তাকে আপনি প্রশিক্ষণ দিয়ে কত দূর নিবেন? তো এই ইস্যুগুলি যে আমাদের দেশে যে বাজেটের আলোচনায় মার্চ মাস থেকে যে আলোচনা শুরু হয়, বিসিসি আলোচনা করে, এমসিআই আলোচনা করে, এই সবাই যে আলোচনা করে, কিন্তু এই আলোচনায় কখনো আমরা যারা আইন অঙ্গনে আছি কখনো কেউ এই বাজেট নিয়ে আলোচনা করি না। আমরা জানিও না যে আমাদের এই 2000 কোটি টাকা দিয়ে এই 1000-এর কম বিচারক নিয়ে একটা দেশে আমরা আবার বলছি আমরা ন্যায় বিচার আশা করছি। এটা অসম্ভব, অবাস্তব। এই জায়গাগুলির দিকে নজর দিতে হবে। আর এইভাবে চলতে থাকলে ওই 20 লক্ষ আছে, 35 লক্ষ হবে, 40 লক্ষ হবে, এর বাইরে তো কোনো উপায় নেই। এখন হাইকোর্টে আমরা একটা মামলা বিচার করতে 5, 6, 7 বছর লেগে যায়। কারণ হলো আপনি হাইকোর্টের বিচারক, হাইকোর্টে সারা দেশের আপিল মামলা আসে। এখন এই 80 জন বিচারপতিদের দিয়ে সারা দেশে যেই মামলাতেই 5 বছরের বেশি সাজা হচ্ছে হাইকোর্টে আসছে। এই জায়গাতে আমরা নজর না দিয়ে কোনোভাবেই এই সমস্যার সমাধানের দিকে একটাও অগ্রসর হব না। অনেক ধন্যবাদ। আমি একটু অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আভয়না রাজ্জাকে একটু শুনতে চাই এই জায়গাটা আসলে গুরুত্ব কম কেন? খুবই পরিষ্কার, বিষয়টি খুবই পরিষ্কার। যেভাবে ডক্টর সাদিম মালিক বলেছেন যে 2000 কোটি টাকা দিয়ে আসলে মানে বাজেট, ডক্টর সাদিম মালিক সাহেব যে কথাটা বলছেন এটা যদি বাজেটের প্রশ্নে ঠিক আছে, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কোয়ালিটি অফ জাজ and quality of judgment না, কোয়ালিটি অফ জাজ, কোয়ালিটি অফ জাজমেন্ট একই সঙ্গে আপনার কতজন বিচারক আছেন সেটিও তো একটা বড় বিষয়। 17 কোটি মানুষের দেশে জি সেই জায়গায় আসলে নজর দেওয়া হচ্ছে না। জি জি না, যেহেতু বিচারকের সংখ্যা কম সে কারণে 40 লক্ষ মামলা জমে আছে। কিন্তু এর ভিতর থেকে যে মামলাটার জাজমেন্ট হবে সেই জাজমেন্টটা তো কোয়ালিটি হতে হবে, সেটার সাথে তো বাজেটের সম্পর্ক নেই। আপনি যদি জাজ বাড়ান 5000 তাইলে হয়তো মামলা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু আপনারা যে জাজটি জাজমেন্ট দিবেন ইট শুড বি এ কোয়ালিটি জাজমেন্ট। দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমার তো এমন নয় যে মামলা 40 লাখ, মামলার কোনো জট নাই, জজ সাহেবরা দ্রুত করে ফেলছেন,
তাই মামলা ভুল হয়েছে, রং হয়েছে, রাইট হয়েছে। মামলা তো জমেই আছে, কি যে মামলাটা ধরবো সেই মামলাটা কোয়ালিটি জাজমেন্ট তো হতে হবে, মামলার জজ যেহেতু আছে। জি জি, সুতরাং বাজেট একটা কোয়ালিটি জাজমেন্ট কি আপনার লোয়ার কোর্টের মামলা, স্যার আমি ইন্টারাপ্ট করছি, হ্যাঁ জি জি প্লিজ। লোয়ার কোর্টের মামলা হাইকোর্টে এসে কত পার্সেন্ট মামলার রায় বাতিল করা হয়? যদি একটা আপনি কি পার্সেন্টেজ জানেন যে ডিস্ট্রিক্ট কোর্টে বা লোয়ার কোর্টের মামলা যখন হাইকোর্টে এসে বাতিল করা হয়, এই বাতিল করার সংখ্যা কত পার্সেন্ট কত? আমি বলছি যদি 80% মামলা বহাল থাকে তাহলে তো কোয়ালিটি সম্পর্কে আমার কোনো প্রশ্ন নাই। আবার অন্যদিকে 80% মামলা আপিলে যদি খারিজ হয়ে যায়, আপিলে যদি এটা মানে লোয়ার কোর্টের রায়কে বহাল না রাখে, তাহলে বলবো কোয়ালিটিতে সম্ভব মানে কোয়ালিটির একটা ইস্যু আছে। এই নাম্বারগুলি কি আমরা কখনো খুঁজেছি? আমরা কারো কোনো ধারণা নেই। সেই পরিসংখ্যানের বিষয়টি আজকে আলোচনার বিষয় নয়, কিন্তু যেহেতু পরিসংখ্যান ছাড়া আপনি না এটি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বিষয়, যে তাহলে আসলে জাজ করাটা সহজ হতো, যে আসলেই মানে নিম্ন আদালতের সারা দুনিয়াতে এইভাবে হিসাব হয়, আমাদের যে এইভাবে হিসাব করতে হয় এই ধারণাই কারো নাই। পরিসংখ্যানের উপরে বিষয়, পরিসংখ্যান থাকলে অনেক বেশি সহজ হয়ে যায় আসলে। মানে একজন ডাক্তারের কাছে রোগী যদি সব দিয়ে মরে যায়, একজন ডাক্তারের কাছে যদি 80% রোগী মরে যায়, আপনি বলতে পারবেন যে ডাক্তার কিছু জানে না সে, কিন্তু একটা ডাক্তারের কাছে যদি 90% রোগী ভালো হয়, 10% রোগী মরে যায়, তাহলে বলতে হবে যে ডাক্তারটা ভালো। একেবারে বেসিক, একেবারে এটা সরেয়ার ব্যাপার, কিন্তু আমি আপনার সাথে এখানে একমত। যেমন ধরেন আমরা দেওয়ানি আদালতে মামলা করতে গিয়ে দেখছি একটা সিম্পল ম্যাটার বলি, যে একটা লোকের দখল আছে, একটা লোকের দলিল আছে, দখল আছে, দলিল আছে, ভুলবশত আরেকজনের নামে রেকর্ড হয়েছে, সেই মামলা 40 বছর চলে, সে আদৌ জমিতে নাই, তার দাগ নম্বরও নাই। এই যে মামলার যে জটের যে ওয়েটা, এটা কিন্তু খুব ইজি করা উচিত। দখল আছে, দলিল আছে, সুতরাং এটা সহজে সে মালিক হয়। কথার কথা বলছি, আমি হাইপোথেটিক্যালি বলছি। সুতরাং মামলার জট কমানোর জন্যও মামলা দ্রুত করা দরকার, এবং সেখানেও যে মামলাটাই ধরা হবে সেটাকে সঠিক ন্যায় বিচারের জন্য যত সময় লাগুক ন্যায় বিচারটাই করতে হবে। আজকে কিন্তু আমরা একটা মামলার জাজমেন্ট নিয়ে আলোচনা করতেছি পুরো দেশব্যাপী, এই আলোচনাটা হওয়া উচিত ছিল না। জি, অ্যাডভোকেট খুরশেদ আলম খান, যে বিষয়ে আলোচনা করছিলাম। জি, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে অর্থনীতির ভাষায় বলা হয় আসলে ডেটা অ্যানালাইসিস। আমি যদি ডেটা অ্যানালাইসিসটা না করি, স্ট্যাটিস্টিক্যালি, তাহলে কিন্তু আপনি পিছনে পড়েন। ডক্টর মালিক একদম সত্য কথা বলছে, এটা আমি ওর সঙ্গে ফুললি অ্যাগ্রি করি। কারণ দেখুন, একজন ট্রাইব্যুনালের সামনে, নারী শিশুর সামনে যদি পার ডে যদি 70টা মামলা থাকে, ওনাকে ডেট দেওয়া ছাড়া কোনো রাস্তা নাই। উনি শুনবে একটা মামলা, চার্জ হিয়ারিং অথবা সাক্ষী নিবে, তো বাকি মামলাগুলো অটোমেটিক পেছনে চলে যাবে। তো আমি তার কোয়ালিটি থাকলেও তার কাছে কোয়ালিটিপূর্ণ জাজমেন্ট তো আমি আশা করতে পারি না। এক, শুধু জাজকে তো দোষ দিলে হবে না, একটা কোয়ালিটিপূর্ণ জাজমেন্ট আশা করতে হলে দুপক্ষের লয়ারকে কোয়ালিটিপূর্ণভাবে অ্যাসিস্ট করতে হবে কোর্টকে। আমরা বিচারিক আদালত থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট আদালত থেকে শুরু করে আপ টু অ্যাপেলেট ডিভিশন, আমরা যারা লয়ার দুপক্ষের, আমরা কতটুকু কোয়ালিটিপূর্ণভাবে জাজকে সহায়তা করতে পারি, সেই রায় রিচ হবে যেই রায় দুপক্ষ প্রপারলি কোর্টকে অ্যাসিস্ট করতে পারে। আমি মনে করি এই পার্টিকুলার আজকের যেটা ইস্যুতে এই পাবলিক প্রসিকিউটরদের একটা বড় অ্যাসিস্ট্যান্সের অভাব ছিল। এই পাবলিক প্রসিকিউটর যদি প্রপারলি অ্যাসিস্টটা করতো, বা ইনভেস্টিগেটিং অফিসারটা যদি সে আরো কিছু কম্পিটেন্ট ওয়েতে ইনভেস্টিগেশন করতো, এই ধরনের জাজমেন্ট হতো না। কাজেই শুধু একা জাজের দোষ দিলে হবে না। জাজ কি করেন? জাজ সাহেব আইন দেখে দুপক্ষের শুনে সাক্ষী সাপোর্ট দেখে রায় দেয়, সেখানে সাক্ষীর পুঙ্খানুপুঙ্খানু বিচার বিশ্লেষণ করবে প্রসিকিউটর এবং হলো ডিফেন্স, ওখান থেকে জিসটা জাজ সাহেব নিয়ে নিবে। এখন জাজ সাহেব যদি প্রপারলি এখান থেকে অ্যাসিস্ট না হয়, তাহলে ওনার রায় তো ভুল হওয়ার সম্ভাবনা আছে, স্বাভাবিক, এবং সেটা হচ্ছে, যেটা এই রায় হয়েছে, আমি মনে করি। আমি মনে করি এখানে আমরা যারা বারের মেম্বার অফ দ্য বার, দুপক্ষের আইনজীবী, আমাদের একটা বিশাল দায়িত্ব আছে। কিন্তু যে জায়গাটুক প্রায় সময় হরহামেশা ভুল হয়ে দোষটা বিচারকের উপর যাচ্ছে না। অবশ্যই বিচার তখনই কোয়ালিটিপূর্ণ হবে, কোয়ালিটিপূর্ণ যদি তাকে সহযোগিতা করা হয়। জি, অ্যাডভোকেট খুরশেদ আলম খান, একটি জায়গায় যদি একটু নজর দিতে বলি, সেটি হচ্ছে যে যেটি বলা হচ্ছে দেশে 38 লাখ মামলা জট, 20 বছর সময় লেগে যাবে বলা হচ্ছে, যে যদি এখন নতুন করে কোনো মামলা নাও হয়। এবং এই জায়গাটা জোর দিয়ে সবসময় বলা হয় যে বিচারক নিয়োগ করতে হবে এবং দক্ষ অভিজ্ঞ বিচারক নিয়োগ করতে হবে। এই জায়গাটাই মানে কাজের গতি কেমন মনে হয় আপনার? না দেখুন, এখানে 38 লাখ না, আরো বেশি হবে। এই যে নিয়ার অ্যাবাউট 50 লাখের মতো মামলা হবে। আপনার ডেটা তো ভুল আছে।
এবং এটা হলো, আমি তো বারবার বলছি, আপনার এভরিডে মামলা বাড়বে, আপনি কখনো আইন করে মামলা বন্ধ করতে পারবেন না। আমাদের এখানে 20 বছর আগে পিআইএল হতো কটা, এখন কটা পিআইএল হচ্ছে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। 20 বছর আগে নারী শিশু কয়টা কেস হতো, কয়টা রেপের কেস হতো, এখন কয়টা হচ্ছে মামলা। এটা কখনো আপনি থামাতে পারবেন না। পিপলস বাড়ছে, মানুষের মধ্যে ডিসপিউট বাড়ছে, গ্রাস বাড়ছে, জমি জমা ছোট হয়ে আসছে, সেখানে মামলা অসম্ভব বাড়বেই। সেটা কোয়ালিটিপূর্ণ ভাবে জাজ দিয়ে, কোয়ালিটিপূর্ণ বারকে দিয়ে সেটা অ্যাসিস্ট করলে তাইলে মামলা করবে, আদারওয়াইজ নট। দক্ষ বিচারক, দক্ষ আইনজীবী, এই দুজন ছাড়া অসম্ভব, আপনি মামলা কমাতে পারবেন না। শুধু না, কিন্তু যে বিচারকের যে স্বল্পতা আছে সেই জায়গাটাই মানে অবশ্যই অবশ্যই জি জি সেটি হবে। এটা আমাদের এখানে কমপক্ষে এখন 2 লক্ষ বিচারক থাকা উচিত, হাইকোর্টে কমপক্ষে 200 থেকে 300 বিচারক থাকা উচিত। এই জায়গাটা নিয়ে কি ভাবছে গুরুত্ব সহকারে বলে আপনার মনে হয়? মানে খুব গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে যাতে করে দ্রুত বিচারক নিয়োগ হয়, কাজ হচ্ছে আদৌ মনে হয় আপনার? দ্রুত বিচারক নিয়োগ হচ্ছে, এটা আমার মনে হচ্ছে এটা ঠিক, কিন্তু কজন বিচারক হচ্ছে? হয়তো 10 জন হবে, 20 জন হবে। আমি তো মনে আমাদের হাইকোর্ট ডিভিশন যে অবস্থা বর্তমানে, আরো 200 বিচারপতি প্রয়োজন, বিচারিক আদালতে কমপক্ষে আরো 2000 বিচারক প্রয়োজন। আমি যদি জি আমি যদি সময় বলছি, আমি সংক্ষেপে আপনার প্রশ্নতে আসছি। হ্যাঁ জি জি প্লিজ। বিচারকের সংখ্যা বাড়াতে হলে তো আগে পার্লামেন্টে বাজেটে ওই পদের কি বলে সংকুলন করতে হবে, তাই তো? জি জি। পদ এবং পদ তাদের যে মানে বেতন ভাতা দিয়ে এইগুলি তো বাজেটে বাড়াতে হবে। এখন প্রতি বছর বা এখন গড়ে 1-1.5 বছরে নতুন 100 বিচারক নেওয়া হয় নিম্ন আদালতে। 100 বিচারক নেওয়া হয় কারণ এই 100 বিচারকের জন্য টাকা বাজেটে রাখা আছে। দরকার আমার প্রতি বছর 1000 নেওয়া, কিন্তু 1000 লোকের জন্য নিতে হলে যে টাকার দরকার, মানে তার বেতন সবকিছু, তো ওইটা যদি বাজেটে না ব্যবস্থা থাকে তাহলে তো নেওয়ার কোনো উপায় নেই। অতএব বিচার বিভাগের ব্যাপার না। আমাদের যদি বিচারকদের নিয়োগ করা যে জুডিশিয়াল সার্ভিস কমিশন, মানে ওই বিসিএস দেয় যে পাবলিক সার্ভিস কমিশন, জাজ নিয়োগ করার জন্য আলাদা কমিশন আছে এবং তারা খুব ভালোভাবে কাজ করছে, কিন্তু তাদেরকে তো বলা হচ্ছে যে এই বছর আপনারা 100 জন নিয়োগ দিবেন, আর সামনের বছর আবার 100 জন রিটায়ার করলে আবার 100 জনকে দিবেন। এখানে বাজেটটা বাড়ালে তখন তারা অনেক বেশি নিয়োগ দিতে পারে। এই জায়গাটা একটা বিষয় একটু যোগ করবো ছোট্ট করে, সেটি হচ্ছে যে আপনার একটা রিপোর্ট আমি নিয়ে আসছিলাম টকশোতে ঢোকার আগে, উচ্চ আদালতে বিচারক নিয়োগ 43 বছরেও আইন হয়নি। মানে এই জায়গাটাই একটু যদি বলতেন। 1978 সালে উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়, 2012 সালে প্রথম আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়, কিন্তু এখন আসলে আলোর মুখ দেখেনি। এটি কোনো রকম গুরুত্ব পায় কিনা এই আলোচনায়? আইন থাকলে অবশ্যই ভালো হতো। এখন ধরেন এই নির্বাচন কমিশন নিয়োগ আইন নিয়ে আমি অনেকের সাথেই সংযুক্ত। একটা বিচারক নিয়োগের আইন থাকলে প্রক্রিয়াটা স্বচ্ছ হতো এবং এই আইন হওয়াটা কাম্য। কিন্তু এখন হচ্ছে কি এই আইনগুলি হয় না, কারণ আইনগুলি হলে সরকারের হাত পা বাধা হয়ে, আর এটা খালি উচ্চ আদালত সুপ্রিম কোর্টের ব্যাপার। কিন্তু ওই নিম্ন আদালতে নিয়োগের কিন্তু আইন আছে, সবকিছু আছে। পদের এমসিকিউ পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা হয়, মৌখিক পরীক্ষা হয়, সবকিছু হয়, সব নিয়ম মোতাবেক হয়। উচ্চ আদালতে তবে হ্যাঁ আইন ছাড়াও যে নিয়োগ হচ্ছে এটা মানে হ্যাঁ 100 জনের মধ্যে আপনি 10 জনের ব্যাপারে তো সবসময় আপত্তি করতেই পারবেন। তো সাধারণভাবে আমরা মনে করি যে নিয়োগ মানে ঠিকই আছে, আইন করলে হয়তো আরো ভালো হতো। এবং ওইখানে খুরশিদ আলম খান যেটা বাবা বলছে যে এখন বিচারক আছে বোধহয় হাইকোর্টে 900 আর আপিল বিভাগে 5 জন, কম বেশি 95, আমি বড় জায়গায় 100ই বলবো। অবশ্যই আমাদের এখন অন্তত 300 না হলেও 200 বিচারক দরকার, নাহলে এই মামলার জট কোনোদিনই ছুটবে না। মামলা জট নিয়ে যখনই আলোচনা হয়, আমি একটু এই বিষয়ে ডক্টর সাজিদ মালিক আপনার কাছ থেকে একটু শুনে আমি যেতে চাই অ্যাডভোকেট আবু হেনা রাজের কাছে, যেটি হচ্ছে যে এই যেটিকে এডিআর বলা হয়, বিকল্প বিরোধ নিষ্পত্তি, হ্যাঁ সেই জায়গাটাই কোনো রকম মানে অগ্রগতি আছে কিনা, যাতে করে বিরোধ নিষ্পত্তিটা হয়ে কমানোর কোনো সুযোগ দেখেন কিনা? এখন বিষয় হচ্ছে যে ওনারা যে কথাটা বলছেন অবশ্যই আমি একমত। আজকে যে পরিমাণ মামলার জট, তাতে যে পরিমাণ জাজ বা জাস্টিস আছে, এটা ডেফিনেটলি ইনসাফিসিয়েন্ট, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা একটা বিশাল পরিকল্পনা, বাজেট, অনেক কিছুর ব্যাপার। আমরা যদি উল্টা দিকতে আসি যে সামাজিক অবক্ষয় রোধ করা, মাদক মুক্ত সমাজ গড়া, আমি যদি এখান থেকে আসতে পারি, যেমন নেদারল্যান্ডে 3 বছর আগে লাস্ট যে জেলখানাটা ছিল সেটা সরকারি অফিস হয়েছে, অর্থাৎ নেদারল্যান্ডে কোনো জেলখানা নাই। তার মানে কি, এই যে আমরা যদি রিভার্সটা আসতে পারি যে জাজ বাড়াবো না মামলা কমাবো, বিষয়টা হলো ওইখানে। আমরা যদি ওই জায়গাটায় যেতে পারি, অর্থাৎ আমাদের যে সংস্কারগুলো যে জায়গাটায় দরকার, যেটা স্বাধীন মালিক সাহেব স্যার বললেন
যে সবটা সেক্টরে। সুতরাং আমাদের ওই জায়গাটায় যেতে হবে। ওখান থেকে যদি আমাদের অবক্ষয়টা দূর হয়, তাইলে পরে মামলার জট নিচ থেকে যদি মামলা কমে যায়, নেচারালি এটা একটা মাধ্যম মামলা কমানোর, আমি মনে করি। ডক্টর স্বাধীন মালিক, এই জায়গাটা একটু আপনার কাছ থেকে একটু মতামত চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে বিরোধ নিষ্পত্তি যেটি, সেই জায়গায় আদৌ কোনো কাজ হচ্ছে এবং এই জায়গাটা স্থানীয় সরকার কোনো রকম ভূমিকা রাখতে পারে কিনা? আমি বলছিলাম খুব সংক্ষিপ্ত, আমাদের যে সিভিল প্রসিডিউর কোড আছে ফর এক্সাম্পল, বিষয়টাই খুব লেন্দি, পিটিশন আফটার পিটিশন, বছরের পর বছর চলে যায়। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিলাম যে একটা জমিতে একটা লোক 60 বছর যাবত বসে আছে, 60 বছর, কি সে জমির দখলে আছে এবং তার দলিল আছে, শুধু রেকর্ডটা হয়েছিল মিস্টার এক্স এর নামে, এই দাগের জমি তার নাই, এইটার জন্য মামলা চলতেছে 60 বছর, দলিল আছে, দখল আছে 60 বছর যাবত। এটা তো 1 মিনিটের ব্যাপার। তো এইখানে যদি আমরা না যেতে পারি, সেখানে কমিশনার রিপোর্ট তৈরি করা হয়, তাকে প্রভাবিত করা হয়, এমন একটা রিপোর্ট দিল, মামলাটা চলছে 40 বছর 50 বছর। 60 বছর যাবত আমি যে জমিটায় থাকি, আমার নামে দলিল আছে, এইটা তো আপনি কোনোভাবে আপনার নামে রেকর্ড হয়ে গেছে বলে আপনি পেয়ে যাবেন বা মামলা করবেন, এই জায়গাগুলো আমাদের হাত দিতে হবে। এই প্রসিডিউরটা, লেংদি প্রসিডিউরটা কমায় আসতে হবে, এটা এছাড়া আর কোনো বিকল্প না। জি, ডক্টর স্বাধীন মালিক, যেটি জানতে চাচ্ছিলাম যে এই যে মামলা জট কমানোর সবচেয়ে ভালো উপায় আপনার কি মনে হয়? এবং একটা বিষয় সবসময় আলোচনায় আসে, সেটি হচ্ছে যে বিকল্প বিরোধ নিষ্পত্তি। এটির মাধ্যমে অনেকে বলেন যে এডিআর এর মাধ্যমে অনেকটাই মামলা জট কমিয়ে আনা সম্ভব। সেই জায়গায় কি আদৌ কাজ হচ্ছে কিনা? বিকল্প বিরোধ নিষ্পত্তির পথে ওই আমাদের গত 2009 থেকে 2014 শফিক স্যার, শফিক আহমেদ যে আইনমন্ত্রী ছিলেন, উনি উনার পুরো সময় সবচেয়ে বেশি এই আইনজীবীদের সাথে মিটিং করে, জাজদের সাথে মিটিং করে সারা দেশে উনি এই বিরোধ নিষ্পত্তিটা চালু করার চেষ্টা করেছিলেন। কিন্তু এটা আমরা বেশি দূর আগাই নাই। আইনে বলা আছে বিকল্প বিরোধ নিষ্পত্তির কথা, অনেক আইনে বলা আছে, বাধ্যতামূলকভাবে বলা আছে। এখন দরকার হলো যে এইটা কেন হচ্ছে না, আইনে থাকা সত্ত্বেও সবাই কোর্টে গিয়ে মামলা করছে, এই বিকল্প পদ্ধতিতে একটা বিরোধ কেন নিষ্পত্তি করছে না। আমাদের থেকে এই প্রশ্নগুলি জিজ্ঞেস করে কেন হচ্ছে না, এই উত্তরটা বার করতে হবে। আমি এক কথা একটা উত্তর দিয়ে দিতে পারি, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। যে কাজগুলি করা হচ্ছে, যে আইনে আছে, এত বছর ধরে হয়ে গেছে, কেন হচ্ছে না, এটা নিয়ে উদ্যোগ নিতে হবে। এবং এই উদ্যোগগুলি আমাদের সুপ্রিম কোর্ট গত 50 বছরে কখনো নেয় নাই। জনগণ যে যাতে সহজে বিচার পায়, জনগণের যাতে বিচার পাওয়াটা সহজ হয়, এর জন্য কি করা দরকার, এই নিয়ে আমাদের সুপ্রিম কোর্টের গত 50 বছরে কোনো চিন্তা ভাবনা নাই, কোনো ধরনের কোনো গবেষণা করেন নাই, কোনো ধরনের কোনো জিজ্ঞেস করেন নাই, কোনো ধরনের কোনো উদ্যোগ নেন। এই জায়গাটাই সুপ্রিম কোর্টের উদ্যোগ নিয়ে আপনি বলছেন, কিন্তু সরকারের সহযোগিতা, উদ্যোগী বা কতটা আছে? হ্যাঁ, আইনের ব্যাপারে 1 নাম্বার প্লেয়ার হলো সুপ্রিম কোর্ট, আইন মন্ত্রণালয় হলো 2 নাম্বার প্লেয়ার। এইগুলি সুপ্রিম কোর্টের কাছ থেকে আসতে হবে। এই যে আমি যেটা বলছি যে সুপ্রিম কোর্টে আমি বলতে খারাপ লাগবে, নতুন বিচারক হয়েছেন কিন্তু তাদের গাড়ি নাই, এটা নিয়ে সুপ্রিম কোর্টে মহা হুলস্থুল হয়, নতুন বিচারক হয়েছেন, গাড়ি নাই। গাড়ি কোথা থেকে আসবে? গাড়ি তো বাজেট থেকে আসবে। আপনি নতুন বিচারক নিয়োগ করবেন সামনের বছর, সরকারকে তো বলবেন যে সামনের বছর আমার 20টা নতুন গাড়ি লাগবে। এই যে বাজেট, এই প্রক্রিয়াগুলি কিন্তু সুপ্রিম কোর্টের আমার মনে হয় নজরের বাইরে চলে যায়। আমি আজকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট, আজকেও এই আলোচনার জন্য আজকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ঢুকছিলাম, ওদের কি কি লোয়ার কোর্টে কিভাবে বিচার হবে, যেটা গাইডলাইন সুপ্রিম কোর্টে সংবিধানে 109 ধারায় হাইকোর্ট, লোয়ার কোর্টের বিচার কিভাবে হবে গাইডলাইন দেওয়ার ব্যাপার আছে। গত 3 বছরে আমি মাত্র 3টা গাইডলাইন পেয়েছি। আর কি একেবারে আমি বাড়িয়ে বলছিলাম, শত শত নোটিশ আছে, ওই কর্মকর্তা ছুটিতে গেছেন, ওই কর্মকর্তাকে ইন্ডিয়াতে রোগ সেবার জন্য পারমিশন দেওয়া হয়েছে, তাকে ওখানে কি যেন পরিধেয় ভাতা দেওয়া হয়েছে, সব এইগুলি নিয়ে। এটা তো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের কাজ না। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এইগুলি থাকতে পারে, কিন্তু এইখানে লোয়ার আদালতে যে প্রতিবেদন যেটা বলছেন যে রায়গুলি হচ্ছে, এই রায়গুলি তো আমলে নিয়ে যাওয়ার জন্য খসড়া করে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে থাকা উচিত যে আমরা এই রায়গুলি দিচ্ছি, আপনারা এইগুলি ফলো করবেন। এরকম 3-4টা পেয়েছি মাত্র গতদিন। এই কাজগুলি করা হচ্ছে না। একটা আমি বলছি যে
সুপ্রিম কোর্ট যে প্রশাসনিক দায়িত্ব এই দিকে আরো অনেক বেশি অনেক কাজ আসলে বাকি যেগুলো নিয়ে তারাও নজর দিতে পারছেন না ওই মামলার চাপে। তারা সকাল থেকে রাত পর্যন্ত মামলা শুনতেছেন না, বাসায় গিয়ে মানে সবকিছু দেখছেন, আবার ওই মামলার চাপে তারা সময় দিতে পারে। একটা বড় জায়গা আসলে মামলা জট। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে অ্যাডভোকেট খুরশিদ আলম খান যদি এই জায়গায় একটু যোগ করতে চান, আমি একটু স্থানীয় সরকার কোনোভাবে ভূমিকা রাখতে পারে কিনা মামলা জট কিংবা নতুন মামলা না হওয়ার জায়গাটাই? না দেখুন, মামলার জট সম্পর্কে আমার একটা ভিউ আছে। জি, আপনারা যেটা বললেন এটা হলো বিকল্প নিরোধ নিষ্পত্তি। জি জি, এটা কিন্তু দেওয়ানি মামলার জন্য, সিভিল মামলার জন্য অ্যাপ্লিকেবল। ফৌজদারি কেসে কিন্তু এটা সম্ভব না, অসম্ভব। হ্যাঁ, ফৌজদারি মামলা দেখেন, এই যে আপনি 40 লাখ মামলা বলছেন, 37 লাখ 38 লাখ, এখানে 20 লাখের উপরে হলে ফৌজদারি মামলা, একটা মার্ডার কেস, সেটা কি কখনো আপনার বিকল্প যে বিরোধ নিষ্পত্তি হবে? একটা ডকাইতি কেস। তো এটা হবে সোফার রিলেটস টু সিভিল কেসেস, এবং সব সিভিল কেসে না, পার্টিকুলার কিছু কিছু কেসে। এবং 85 আপনার যখন সিপিসি যখন অ্যামেন্ডমেন্ট হলো 85-এ সম্ভবত অ্যামেন্ডমেন্ট করে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন করলো, সেটা তো সাকসেসফুল হচ্ছে না। একমাত্র বিকল্প নিরোধ সাকসেস হচ্ছে যেগুলি হলো ফ্যামিলি ম্যাটারে, কাস্টডি ম্যাটারে, এইসব ক্ষেত্রে। বাকিখানে তো টোটালি ফেলিউর, সিভিলে টোটালি ফেলিউর আমার মতে। আর ফৌজদারিতে এটা চলবেই না। আমার মনে হয় আমাদের সে পথে না হেঁটে আমাদের দক্ষ বিচারকের সংখ্যা প্লাস সুপ্রিম কোর্টের মানে আর্থিক স্বাধীনতা, জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স অফ ফাইন্যান্স, যে আর্থিক স্বাধীনতা, তাকে স্পেশাল বাজেট দিতে হবে, তার অ্যালোকেশন বাজেট থাকবে, সেই সব মানে খরচ করবে, তার একটা সচিবালয় থাকবে, সংসদের দিকে আবার তাকায় থাকতে হবে না। আমার আলাদা বাজেট বছরে আমাকে ধরেন 5,000 কোটি টাকা দিয়ে দিতে হবে সুপ্রিম কোর্ট সচিবালয়। কত বিচারক হলে যথেষ্ট হয় একবার আপনি বলেছেন, যদি আরেকবার যদি একটু রিপিট করেন, কত বিচারক হলে যথেষ্ট? সেখানে তার ইচ্ছা মতো সে খরচ করবে, যেখানে জজ নিয়োগ দরকার, যেখানে আরবিট্রেটর নিয়োগ দরকার, সেখানে সে খরচ করবে। সোজা কথা, ইন্ডিপেন্ডেন্স অফ ইকোনমি, আর্থিক স্বাধীনতা ছাড়া, সুপ্রিম কোর্টের সচিবালয় ছাড়া এগুলি সমস্যার সমাধান সম্ভব না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ জায়গায় নজর দিয়েছেন, অনেক ধন্যবাদ। এতদিন পরেও এখনো সচিবালয় হয়নি আমাদের সুপ্রিম কোর্টে, এটা একটা আইরনি অফ ফেট। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ কথা আপনারা বলেছেন সবাই। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর শাহজাহান মালিক, অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অ্যাডভোকেট আবু হানা রাজ্জাকি। আমরা আশা করি যেসব বিষয়ে আলোচনা উঠে এসেছে, নিশ্চয়ই যারা কর্তা ব্যক্তি আছেন, কর্তৃপক্ষ আছেন, তারা এইসব জায়গায় কাজ করবেন, যাতে করে মানুষ বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না আদালতের। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। এতক্ষণ আমাদের যারা সঙ্গে ছিলেন, গণতন্ত্র অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপাতত আমি প্লাবন রহমান। নিশ্চয়ই দেখাবো অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ চ্যানেলের সঙ্গে।